বাচ্চাটা নষ্ট করে দাও রিয়াশা। আমি এই বাচ্চার ভার বহন করতে পারবো না। মুক্তি চাইছি আমি। সংসার নামক এই মিথ্যে বেড়াজাল থেকে মুক্তি চাইছি আমি। স্বামী হিসাবে এই মুহূর্তে আমি তোমাকেও মুক্তি দিতে চাইছি। কালই তুমি হসপিটালে গিয়ে বাচ্চাটা অ্যাবর্শন করে আসবে রিয়াশা। ইটস মাই অর্ডার। বিয়ের 5 মাসের মাথায় এসে তরুণের মুখ থেকে এসব হৃদয় বিদারক কথাগুলো শুনে ক্ষণিকের জন্য থমকে দাঁড়ালাম আমি। হৃদয়ে যতটা না রক্তক্ষরণ হচ্ছে, তারও অধিক মানুষটির প্রতি ঘৃণা জন্ম নিচ্ছে। বাবা হয়ে তিনি কি করে পারছেন তার সন্তানকে খুন করার কথাটি বলতে, নিজেকে এই সংসার নামক পবিত্র বন্ধন থেকে মুক্ত করার প্রাণনাশক কথাটি বলতে। মাত্র তো 5 মাস চলছে আমাদের সংসার জীবনের, 3 মাস চলছে আমাদের অনাগত সন্তানের। বাবা হিসেবে কি সন্তানের প্রতি তার বিন্দু পরিমাণ টানও অনুভব হচ্ছে না? একটুখানি দয়া মায়াবোধও কাজ করছে না? এতটাই নিষ্ঠুর নির্মম পাষাণ বাবা তিনি। কম্পিত শরীর নিয়ে আমি চক্ষু জোড়ায় প্রচণ্ড রাগ যন্ত্রণা ঘৃণা সমেত দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকা বিক্ষিপ্ত তরুণের মুখোমুখি দাঁড়ালাম। গর্বে টান হাত দিয়ে ঠেকিয়ে কান্নাজড়িত গলায় আমি তরুণের তেজস্ক্রিয় দৃষ্টিতে দৃষ্টি নিক্ষেপ করে শুধালাম, আপনি আমাদের সন্তানকে অ্যাবর্শন করাতে চাইছেন তরুণ? যা শুনছি আমি ঠিক শুনছি তো? হ্যাঁ, ঠিকই শুনছ। যা বলছি আমি একদম ঠিক বলছি। আমি তোমার থেকে মুক্তি চাই, তোমার গর্ভের ওই সন্তানটির থেকেও মুক্তি চাই। বাবা হয়ে নিজের সন্তানকে খুন করতে চাইছেন আপনি? হ্যাঁ, নিজের সন্তানকে খুন করতে চাইছেন? এতটাই নিষ্ঠুর নির্মম পিশাচ বাবা আপনি। কথাটি বলার সময় কি আপনার পিতৃহৃদয় একবারের জন্য কেঁপে ওঠেনি তরুণ? সামান্য সাংসারিক কথা কাটাকাটি থেকে আপনি এত বড় সিদ্ধান্ত নিতে পারলেন? আমাকে মুক্ত করার কথাটা বলতে পারলেন? মুহূর্তের মধ্যেই তরুণ নিয়ন্ত্রণাধীন হয়ে উঠলেন। আমার দিকে তেড়ে এসে চোয়াল শক্ত করে বললেন, হ্যাঁ পারলাম, সিদ্ধান্ত আমি নিতে পারলাম। কারণ এই বাচ্চাটিকে আমি চাই না। এই বাচ্চার কারণে সমাজে আমাদের দুর্নাম হতে পারে। তাই সময় থাকতে বাচ্চাটিকে অ্যাবর্শন করাতে চাইছি আমি। সমাজে আমার মা বাবার মান সম্মান অক্ষুণ্ণ রাখতে চাইছি। এসব আপনি কি বলছেন তরুণ? কিসের দুর্নামের কথা বলছেন আপনি? আমি তো আপনার কথার আগা মাথা কিছুই বুঝতে পারছি না তরুণ। প্লিজ যা বলার ক্লিয়ারলি বলুন। তুমি কিছু বুঝতে পারছো না? না, তুমি বুঝতে পারছো না বিয়ের পর আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি? বাচ্চাটিও আমার নয়। এই বাচ্চা হলো তোমার পাপের ফল। মুহূর্তের মধ্যেই দুনিয়া অন্ধকার হয়ে এলো আমার। শরীর বেয়ে দরদরিয়ে ঘাম গড়াতে শুরু করলো। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে মৃত্যু নামক যন্ত্রণার মতোই অধিক যন্ত্রণাতুর মনে হতে লাগলো। ভুল জায়গায় ভুল কথাটি শুনে কিছু মুহূর্তের জন্য নিজেকে দ্বিখণ্ডিত মনে হচ্ছিল। পাল্লা দিয়ে শ্বাস নিঃশ্বাস ভারী হয়ে উঠতেই আমি দাঁতে দাঁত চেপে তরুণের দিকে প্রশ্ন ছুঁড়ে বললাম, নিজের প্রাক্তন প্রেমিকাকে ফিরে পাওয়ার জন্য আপনি আমার বদনাম করতে চাইছেন, তাই না তরুণ? আমাকে এবং আমার অনাগত সন্তানকে একসাথে মেরে ফেলার প্ল্যানিং করছেন আপনি? কি মনে করেছেন আপনি? হ্যাঁ, কিছু জানি না আমি, কিচ্ছু বুঝি না, এতটাই নির্বোধ বোকা আমি? বড় আপু ননদের সাথে যে আপনার প্রেমের সম্পর্ক ছিল বা এখনো চলছে তার খবর রাখি না আমি? আপনি যে আমাকে শুধুমাত্র আপনার পরিবারের কথা ভেবে বিয়ে করেছেন তাও জানি না আমি? নিঃশ্বাসবিহীন মনের সমস্ত জমানো কথাগুলো উগলে আমি ক্ষণিকের মধ্যেই শরীরের সম্পূর্ণ শক্তি হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লাম। ভাগ্যিস মেঝেতে মাদুর ছিল, নয়তো আমার অনাগত সন্তানের নির্ঘাত একটা ক্ষতি হয়ে যেত। বুকের কোণে জমাট বাঁধা এক অদৃশ্য যন্ত্রণায় ছটফট করতে আঁখি পল্লব বুঝে নিতেই দৃষ্টি সীমানায় আমার শাশুড়ি মাকে দেখতে পেলাম। হতবিহ্বল দৃষ্টিতে তিনি আঙুল নাচিয়ে যেন কিছু বলছেন আমায়। অদম্য জেদ নিয়ে একই জায়গায় ঠাঁই দাঁড়িয়ে থাকা তরুণের বুক চাপড়ে তিনি কিছু একটা বলার চেষ্টা করছেন। দিক বিদিক ঠাহর করতে না পেরে আমি শেষবারের মতন তরুণের নিষ্ক্রিয় মুখমণ্ডলের দিকে তাকিয়ে অবলীলায় আঁখি পল্লব বুঝে নিতে বাধ্য হলাম। এরপর আমার সাথে কি ঘটছে না ঘটছে সবই আমার স্মৃতি ধারণ ক্ষমতার বাইরে ছিল। জ্ঞান ফিরে আসতেই নিজেকে অনাকাঙ্ক্ষিতভাবে আমার বাবার বাড়িতে আবিষ্কার করলাম।
যন্ত্রণায় জীর্ণ শীর্ণ নেত্রযুগল যেন কিছুতেই সম্পূর্ণ মেলে ধরতে পারছি না আমি। মনে হচ্ছে যেন শরীরের সমস্ত ইন্দ্রিয় শক্তি লোপ পেয়ে আমার শরীরটিকে ক্রমাগত দুর্বল করে তুলছে। অত্যাধিক যন্ত্রণা শরীরটিকে পাকাপোক্তভাবে কাবু করে তুলেছে। দেহের যাবতীয় দুর্বলতাকে যথেষ্ট সামলে আমি কপালে বাঁ হাতটিকে অর্ধখোলা দৃষ্টিতে আশেপাশে তাকাতেই হঠাৎ চমকে উঠলাম। টিমটিমে ড্রিম লাইটের আলোয় বেষ্টিত বদ্ধ ঘরে আমি অপ্রত্যাশিতভাবেই বিষণ্ণ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা রাফাত ভাইকে দেখতে পেলাম। বাবার খুব ঘনিষ্ঠ একজন বন্ধুর ছেলে রাফাত ভাই। আঙ্কেলের মৃত্যুর পর থেকে দীর্ঘ 10 বছর যাবৎ রাফাত ভাই আমাদের বাড়িতে থেকে খেয়ে পড়াশোনা করে মানুষ হয়েছেন। অনার্স কমপ্লিট হওয়ার পর ভাইয়া যখন চাকরির সন্ধানে বিভিন্ন ছোট বড় অফিসে ঘোরাঘুরি করেও ভালো মানের কোনো চাকরির ব্যবস্থা করতে পারছিলেন না, তখন আমার বাবার একজন কাছের বন্ধুর সুপারিশে তাৎক্ষণিক বাবা রাফাত ভাইকে লন্ডন পাঠিয়ে দেন। লন্ডনে বাবার সেই বন্ধুটির একটি ছোট্টখাটো সেন্ট্রাল হসপিটাল রয়েছে। সেখানে রাফাত ভাই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন। সেই যে দীর্ঘ 2 বছর আগে রাফাত ভাইয়ার সাথে দেখা হয়েছিল, আজ আবার দীর্ঘ 2 বছর পর অকল্পনীয়ভাবেই এই মানুষটির সাথে দেখা হয়ে গেল। আনন্দে হতবিহ্বল হয়ে আমি চটজলদি শোয়া থেকে উঠে বসলাম। শরীর এবং মনের সমস্ত যন্ত্রণা ভুলে ম্লান হেসে ভাইয়ার দিকে প্রশ্ন ছুড়ে বললাম, আরে রাফাত ভাই, তুমি? বুকে 2 হাত গুঁজে নিমগ্ন দৃষ্টিতে রাফাত ভাই আমার দিকে তাকিয়ে রইলেন। দৃষ্টিতে অপার বেদনার ছাপ ফুটে উঠেছে লোকটির, যা আমি দূর থেকেই বেশ আন্দাজ করতে পারছি। তবে সেই অব্যক্ত বেদনার কারণ আমি আন্দাজ করতে পারছি না। কখন যে সেই বেদনা বিলীন হয়ে অশ্রুজলে রূপান্তরিত হয়েছে টেরই পেলাম না। রাফাত ভাই কাঁদছেন? হ্যাঁ, তিনি নিঃশব্দে কেঁদে চলেছেন। মেয়ে মানুষদের মতো তারও চোখের কোটর বেয়ে টুপ করে অশ্রুকণা বেয়ে থুতনি অবধি গড়িয়ে পড়ছে। ছেলেদের এত সহজে কখনো কাঁদতে দেখিনি আমি। উৎসাহী মন যেন ক্রমাগত উচাটন হয়ে উঠল। লোকটির কান্নার কারণ জানতে চাইল। অতি আশ্চর্যিত হয়ে আমি নিরলস দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে গলা খাঁকিয়ে বললাম, কি হয়েছে রাফাত ভাই, তুমি কাঁদছো কেন? কান্না জড়িত মুখমণ্ডলেও তিনি ফিক করে হেসে উঠলেন। বুকের পাঁজর থেকে ডান হাতটি উঠিয়ে 2 চোখে লেগে থাকা শেষ অশ্রুকণাগুলো মুছে নাক টেনে বললেন, তোর সুখ দেখে কাঁদছি। কত সুখে আছিস তুই বল, স্বামী, সংসার, বাচ্চা কাচ্চা নিয়ে। না চাইতেও ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। কত যে সুখে আছি তা যদি তুমি জানতে রাফাত ভাই, যদি কখনো মুখ ফুটে তোমাকে বলতে পারতাম আমার সুখের কথাগুলো, তখন হয়তো বুঝতে পারতে আমি আদতে কতটা সুখে আছি। তাৎক্ষণিক মাথা নুইয়ে নিলাম আমি। অবাধ্য চোখের জল লুকিয়ে নিতেই রাফাত ভাই পুনরায় নমনীয় গলায় শুধালেন, বিয়ে করেছিস কবে? শুনলাম মাও হতে চলেছিস। কত বড় হয়ে গেলি বল, এখন একা একাই সংসার জীবন সামলাতে পারছিস। এই রাফাতের কোনো প্রয়োজনই পড়ছে না এখন। অথচ একটা সময় এই রাফাতকে ছাড়া তুই ওয়াশরুমের দরজা পর্যন্ত এগোতে যেতে পারতিস না, ভয় পেতিস। রাত বিরাতে তোর জন্য ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে কত যে মশার কামড় খেতে হয়েছে আমার, তার কোনো নির্দিষ্টতা নেই। মনে আছে তো এসব, নাকি ভুলে গেছিস সব? সময়ের বিবর্তনে সব ফিকে হয়ে গেছে, মরে গেছে স্মৃতি, তাজা হয়ে উঠেছে 2টো নতুন প্রাণ। ধীরে ধীরে রাফাত ভাইয়ার চোয়াল শক্ত হয়ে আসছে। আঁখি জোড়ায় বেদনার চেয়েও অধিক জেদ পরিস্ফুটিত হচ্ছে। অশ্রুসিক্ত চোখে আমি মাথা উঁচিয়ে রাফাত ভাইয়ের দিকে একবার তাকালাম। খেয়াল করে দেখলাম আবারও লোকটির চোখের কোটর বেয়ে অবলীলায় শ্রাবণের জল গড়িয়ে পড়ছে। এই শ্রাবণ তো এই খরা। এই মুহূর্তে লোকটিকে বুঝে উঠতে পারছি না মোটেও। শত চেষ্টা করেও চোখের জলকে যেন তিনি কিছুতেই আটকে রাখতে পারছেন না। কেন জানি না দ্বিতীয়বারের মতন আবার হৃদয় কেঁপে উঠল আমার। হ্যাঁ, এই মানুষটির প্রতি দ্বিতীয়বারের মতন আবারও হৃদয় কেঁপে উঠল আমার। অজান্তে আমিও চোখের জল ছেড়ে কান্না জড়িত গলায় প্রত্যুত্তরে বললাম, তুমিও তো আমাকে ছাড়া দিব্যি ভালো আছো রাফাত ভাই। নিজের কর্মজীবন নিয়ে দারুণ ব্যস্ত হয়ে পড়েছো। এতটাই ব্যস্ত হয়ে পড়েছো যে আমার সামান্যতম খোঁজ খবর নেওয়ার সময়টুকুও বের করতে পারোনি তুমি। লন্ডন যাওয়ার পর থেকে কখনো চেষ্টা করেছিলে আমার সাথে যোগাযোগ করার, আমার সাথে দুদণ্ড কথা বলার, আমার খোঁজ খবর রাখার?
তাৎক্ষণিক আমার থেকে দৃষ্টি সরিয়ে নিলেন তিনি। অন্য পাশ ফিরে পুনরায় চোখে জল মিছে কম্পিত গলায় বললেন, তুইও তো কখনো চেষ্টা করিসনি আমার সাথে যোগাযোগ করার। বিয়ের খবরটা পর্যন্ত আমার কাছে পৌঁছাবার 2 বছর পর যখন তোদের সবাইকে আমি সারপ্রাইজ দিতে এলাম, তখন আমি নিজেই এসে সারপ্রাইজড হয়ে গেলাম। ভাগ্যের কত নির্মম পরিহাস বল। উপরবালা সেই ছোট্টবেলা থেকে কেন জানি না আমার সাথেই ভাগ্যের এই নির্মম খেলা খেলে আসছেন। প্রতি ক্ষেত্রে আমাকে হারিয়ে দিচ্ছেন। থমকালাম আমি। বুড়ো যুগল খরতরভাবে কুঁচকে রাফাত ভাইকে দিকে প্রশ্ন ছুড়ে বললাম, কিন্তু বাবা তো বলেছিলেন তুমি আমার বিয়ের খবরটা জানতে, আর সময়ের অভাবে তখন আমার সাথে যোগাযোগ করতে পারোনি। ইতিমধ্যেই হন্তদন্ত হয়ে শোবার ঘরের দরজা ঠেলে আমার ছোট বোন রামিসা ঘরের ভিতর প্রবেশ করলো। তার এহেন তৎপর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন বাড়িতে নির্ঘাত চোর ডাকাত পড়েছে। ঘরে প্রবেশ করেই সে বাঁকা দৃষ্টিতে একবার রাফাত ভাইয়ের দিকে তাকালো। অন্যদিকে রাফাত ভাই চোখে জল মুছে নিতে ব্যস্ত, নিজেকে যথেষ্ট স্বাভাবিক করতে প্রয়াত প্রায়। সঙ্গে সঙ্গেই রামিসা আবার দৃষ্টি ঘুরিয়ে হাঁপিয়ে ওঠা গলায় আমার দিকে উদ্বেগী দৃষ্টিতে নিক্ষেপ করে বলল, আপু, জলদি বসার ঘরে চল, জিজু এসেছে তোকে ওই বাড়িতে নিয়ে যেতে। বিশ্বাস কর, এই প্রথম জিজুকে চিনতে আমার বেশ বেগ পেতে হচ্ছে। কেমন যেন বদ্ধ উন্মাদ হয়ে গেছেন তিনি। বাতাসের বেগে বসা থেকে উঠে দাঁড়ালাম আমি। উতলা উদ্গ্রীব হয়ে রাফাত ভাই এবং রামিসাকে 2 হাত দিয়ে সরিয়ে শোবার ঘর থেকে বেরিয়ে এলাম। শাড়ির কুঁচি সামলে দ্রুত পায়ে হেঁটে বসার ঘরে প্রবেশ করতেই দেখলাম তরুণ সত্যিই বদ্ধ উন্মাদের মতন আমার বাবা মায়ের সাথে যা নয় তাই বলে কুরুচিপূর্ণ আচরণ করছেন। কিছুতেই তিনি আমার বাবা মায়ের কথা শুনছেন না। তরুণের সাথে অবশ্য আমার শাশুড়ি মা এবং শ্বশুর আব্বু আছেন। তারা কেউই তরুণকে আটকে রাখতে পারছেন না। মুখ দিয়ে যা আসছে তাই তিনি অনবরত বলে চলেছেন। উপায় বুদ্ধি না পেয়ে শরীরের কথা চিন্তা না করেই আমি এক ছুটে তরুণের মুখোমুখি দাঁড়ালাম। আমাকে একটি পলক দেখা মাত্রই তরুণ কিছুটা শান্ত হয়ে বাড়ির সকলের সামনে আমায় আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলেন। কিছু বুঝে ওঠার পূর্বেই তিনি বেসামাল ভঙ্গিতে চিৎকার করে বলতে আরম্ভ করলেন, তুমি এখনই এই মুহূর্তে আমার সাথে আমার বাড়ি ফিরে যাবে রিয়াসা। আমার অনুমতি ছাড়া তুমি এই বাড়িতে আসলে কেন? তুমি জানো না, তোমাকে একটি পলক না দেখলে আমার দিন কাটে না, রাত কাটে না। আমাদের বাচ্চার সাথে কথা না বলে আমার এক দণ্ড ঘুম আসে না। আমি এত কিছু জানি না। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার সাথে আমার বাড়ি ফিরে যাবে। তোমাকে আমি বাড়ি নিয়ে যেতে এসেছি। বিস্মিত না হয়ে পারলাম না। একটু আগেও তো লোকটি আমার সাথে যা নয় তাই বলে আচরণ করছিল, আমার চরিত্রে পর্যন্ত আঙুল তুলছিল, মুখের ওপর আমাকে এবং আমার অনাগত সন্তানকে দিব্যি অস্বীকার করে আমাদের দুজনকে স্বয়ং মৃত্যু নামক যন্ত্রণার দিকে ঠেলে দিচ্ছিল। তার সামনেই তো মৃত্যু যন্ত্রণায় ছটপট করছিলাম আমি। শরীরের সর্বশক্তি হারিয়ে মেঝেতে পর্যন্ত লুটিয়ে পড়েছিলাম, অথচ তখন একটিবারের জন্য তিনি আমার পাশে এসে দাঁড়াননি। সেই অকথিত যন্ত্রণা থেকে আমায় একটুখানি পরিত্রাণ দিতে আসেননি। এখন আবার সেই জালিম লোকটি ছুটে এসেছে আমাকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। বাড়ির সকলের সামনে নির্লজ্জের মতন আমাকে জড়িয়ে ধরতে পর্যন্ত কুণ্ঠাবোধ করেননি তিনি। আবার জোর গলায় বলছেন আমাকে ছাড়া তার দিন কাটে না, রাত কাটে না, বাচ্চার সাথে কথা না বললে তার ঘুম আসে না। এই তরুণকে তো আমি মোটেও চিনতে পারছি না, সম্পূর্ণ অপরিচিত লাগছে লোকটিকে। আচ্ছা, তিনি কি আমার সাথে আবার কোনো ছলনা করছেন না তো? আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে আমার বিশ্বাস অর্জন করে আমাকে আবার ওই বাড়ি নিয়ে গিয়ে অকথিত নির্যাতন করতে চাইছেন না তো? তখন তো রাগ, জেদ, ঘৃণায় বড় আপু ননদের বিষয়টি আমি মুখ ফসকে বলে ফেলেছিলাম। তারই রিভেঞ্জ নেওয়ার জন্য পরিকল্পিতভাবে এসব করছে না তো তিনি? ভয়ে দেহের লোমকূপ দাঁড়িয়ে গেল আমার। লোকটিকে ক্রমাগত আতঙ্কের কারণ হিসাবে মনে হতে লাগলো। তাছাড়া এর মধ্যে একটি প্রশ্ন রয়েই গেল, আমি কখন এই বাড়িতে এলাম, আর কিভাবেই বা এলাম? কে নিয়ে এলো আমাকে এই বাড়িতে? যতদূর মনে আছে জ্ঞান হারানোর আগ পর্যন্ত আমি ওই বাড়িতেই ছিলাম। সব জল্পনা কল্পনার মাঝেই আমার বাবার তেজি কণ্ঠস্বর আমার কর্ণকুহরে অতি রুক্ষভাবে প্রতিধ্বনিত হলো। গলায় গাম্ভীর্যতা এনে তিনি তরুণকে স্পষ্ট ভাষায় বললেন, তুমি এখন বাড়ি ফিরে যাও তরুণ। রিয়াসা কিছুদিন আমাদের সাথে এই বাড়িতে থাকতে এসেছে। যখন তার মন ঠিক হয়ে যাবে তখন আমি নিজেই রিয়াসাকে তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে আসবো। মুহূর্তের মধ্যেই রাগে ফোঁস করে উঠলেন তরুণ।
তড়িৎ বেগে আমাকে বুকের পাঁজর থেকে উঠিয়ে বাবার মুখোমুখি দাঁড়ালেন। ঘাড়ের রগ টান টান করে তিনি হিংসাত্মক গলায় বাবার দিকে প্রশ্ন ছুড়ে বললেন, আমাদের মাঝখানে আপনি কেন কথা বলছেন? আমাদের মাঝখানে আপনি কথা বলার কে? তাছাড়া আপনি আমার অনুমতি ছাড়া আমার ওয়াইফকে ওই বাড়ি থেকে নিয়ে এলেন কেন? কে দিয়েছে আপনাকে এত বড় সাহস, এত বড় অধিকার? উপস্থিত সবাই আশ্চর্যিত হয়ে তরুণের দিকে তাকিয়ে আছে। বাবা থতমত খেয়ে চক্ষুজোড়া প্রকাণ্ড করে নির্বোধ দৃষ্টিতে তরুণের দিকে চেয়ে আছে। তার ব্যবহার দেখে সবাই হয়তো এতক্ষণে তাকে বেয়াদব ভাবতে শুরু করেছে। তরুণের ব্যবহারে বিশেষ করে আমি খুব বেশি আশ্চর্যিত। এর আগে কখনো তরুণকে আমি এভাবে বেয়াদবের মতন আচরণ করতে দেখিনি। কারোর সাথে গলা উঁচিয়ে কথা বলতে দেখিনি। আমার সাথেও কোনো খারাপ আচরণ করেনি সে। সবসময় ভালোবেসেই আচরণ করেছে। প্রয়োজনে যতটুকু সম্ভব পাশে থেকেছে। জানি না হঠাৎ করে কি হলো তার। রাতারাতি এত কঠোরভাবে কিভাবে সে পাল্টে গেল। যদিও বড় আপু ননদের সাথে তার কিছু একটা সম্পর্ক আমি আন্দাজ করতে পারি, তবে এর খারাপ প্রভাব কখনো আমার উপর পড়েনি। যদিও জানি না তাদের সম্পর্কটা আদতে একতরফা নাকি দুতরফা। আন্দাজের বশে আমি একটু বেশি ভেবে ফেলছি না তো? তবে এসবের মধ্যে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল আমার। বাবাই আমাকে ওই বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে এসেছিলেন। হয়তো শাশুড়িমা কল করে বলেছিলেন তাই। তরুণের রাগের পরিমাণ বেগতিক বাড়তে লাগলো। রাগে এক প্রকার বিষধর সাপের মতন গুঙিয়ে উঠেছে সে। বাবার এবার রাগে ফোঁস করতে লাগলেন। দাঁতে দাঁত চেপে রূঢ় গলায় বললেন তরুণকে। কিছু বলার পূর্বেই আমার শ্বশুর বাবা তরুণের বুকে হাত রেখে কান্নাঝরিত কণ্ঠে বলেন, শান্ত হ তরুণ, প্লিজ শান্ত হ। বড়দের সাথে এভাবে আচরণ করতে নেই বাবা। তোর শ্বশুর বাবা তো বলেছেন কিছুদিন পর তিনি রিয়াসাকে আমাদের বাড়িতে রেখে আসবেন। বিশ্বাস কর, তোকে ছেড়ে রিয়াসা কোথাও যাবে না। এইবার অন্তত রিয়াসাকে ছেড়ে দে, কোথাও যাবে না। প্লিজ বাবা, শান্ত হ তুই, প্লিজ। তরুণ এখনো তার জেদে অনড়। তার বর্তমান এক রেখা ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে না শ্বশুর বাবা কথা সে আদতে কানে তুলেছে বলে। হুট করে শ্বশুর বাবাকে ডিঙিয়ে তিনি পুনরায় আমার মুখোমুখি দাঁড়ালেন। রক্তিম আখিজোড়ায় আকস্মিক আমার হাত দুখানা চেপে ধরে মিনতিস্বরে বললেন, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না রিয়াসা, প্লিজ কোথাও যেও না। খুব ভালোবাসি আমি তোমাকে। শুধু তাই নয়, আমাদের বাচ্চাকেও আমি ভীষণ ভালোবাসি। তোমাদের দুজনকে ছাড়া আমি অচল প্রায়। প্লিজ তুমি আমার সাথে এবার বাড়ি ফিরে চলো। তোমাদের দুজনকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না রিয়াসা। দম বন্ধ লাগে, মরে যেতে ইচ্ছে করে। রাগটা যেন চট করে মাথায় চড়ে বসলো আমার। নিয়ন্ত্রণাধীন হয়ে আমি রাগান্বিত মুখমণ্ডলে চোয়াল শক্ত করে প্রত্যুত্তরে তরুণকে বললাম, নাটক করতে এসেছো তুমি আমার সাথে, না? নাটক করতে এসেছো? একটু আগেই তো আমাকে এবং আমার সন্তানকে মেরে ফেলার প্ল্যানিং করছিলে তুমি। এখন আবার ভালো স্বামী সাজার অভিনয় করতে এসেছো? আমাকে এবং আমার পরিবারকে বোকা বানাতে এসেছো? কিয়ৎক্ষণের মধ্যেই তরুণ চমকে উঠলেন। তাৎক্ষণিক তিনি মুখমণ্ডলের নির্বোধ ছাপ ফুটিয়ে তুললেন। বুড়োযুগল অবিলম্বে কুঁচকে তিনি আমার দিকে প্রশ্ন ছুঁড়ে বললেন, কি বললে তুমি? আমি তোমাদের মেরে ফেলার প্ল্যানিং করছিলাম? হ্যাঁ, করছিলেন। আপনার চোখের সামনে আমি মেঝেতে পড়ে যন্ত্রণায় ছটপট করছিলাম। ফিরেও তাকাননি আপনি। পাশে দাঁড়ানোর প্রয়োজন বোধ করেননি তখন। উল্টে আমার চরিত্রে আঙুল তুলেছেন আপনি। আমাদের সন্তানকে নষ্ট করতে চাইছিলেন, আমার থেকে মুক্তি চাইছিলেন। সঙ্গে সঙ্গেই তরুণ আমার হাতের শক্ত বাঁধনটি ছেড়ে দিলেন। দু চোখে টলমল করে জল নিয়ে তিনি উঁচু গলায় আমার দিকে প্রশ্ন ছুঁড়ে বললেন, আমি সত্যিই এসব বলেছিলাম তোমাকে? চোখের সামনে তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলাম, তোমার থেকে মুক্তি চাইছিলাম, বাচ্চাকেও নষ্ট করতে চেয়েছিলাম। হেঁচকি তুলে কেঁদে আমি চিৎকার করে বলছিলাম, হ্যাঁ চাইছিলেন। আমাদের দুজনকেই প্রাণে মেরে ফেলতে চাইছিলেন আপনি। এর কারণও আমার জানা আছে। বড় আপু ননদের সাথে আপনার প্রেমের সম্পর্ক আছে, তাই আপনি আমাকে এবং আমার সন্তানকে মেরে ফেলতে চাইছিলেন। এখন আবার এসেছেন আমাকে ওই বাড়ি নিয়ে গিয়ে আমার সাথে দ্বিগুণ অত্যাচার করতে, আপনার নষ্টামির কাহিনী ধামাচাপা দিতে। যদি আমার সন্দেহই ঠিক হয়ে থাকে, তবে শুনে রাখুন তরুণ, আমি কিছুতেই আপনার সাথে কোথাও যাব না। আপনার বাড়িতে তো ভুলেও না। তেলে বেগুনে জ্বলে উঠলেন তরুণ। চোখের কোণে লেগে থাকা অশ্রুকণাগুলো মুছে তিনি পুনরায় আমার বাঁ হাতটি শক্ত করে ধরে আমাকে নিয়ে সদর দরজার দিকে এগিয়ে চলেছেন আর তেজি গলায় বলছেন, আমি জানি রাগ করলে তোমার মাথা ঠিক থাকে না, তদ্রুপ এখন ঠিক নেই, তাই তুমি এত সহজে আমাকে যা তা বলতে পারছো।
আমার সাথে বাড়ি ফিরে গেলেই তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে রিয়াশা। তখন আমার সম্পর্কে আর যা তা কথা বলতে পারবে না তুমি। তুমি তো চেনোই তোমার তরুণকে। পাগলের মতন জোরাজুরি করে আমি করুণ কণ্ঠে তরুণকে বললাম, প্লিজ তরুণ, ছাড়ুন আমায়। আমি আপনার সাথে ওই বাড়ি ফিরে যেতে চাই না। আমি জানি আপনি আমার বাচ্চার ক্ষতি করতে চাইছেন, আমাদের দুজনকে একসঙ্গে মেরে ফেলতে চাইছেন। বিশ্বাস করতে পারছি না আমি আপনাকে। আপনার প্রতি শুধু আমার এখন বিশ্বাসহীনতা এবং ভয় কাজ করছে। পিছন থেকে আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, ছোট বোন সবাই তরুণকে উচ্চ শব্দে ডেকে চলেছে। তবে তরুণ কারোর কথাই কানে তুলছেন না, ননস্টপ নিজের মতন পাগলামি করেই চলছেন। এর মধ্যে হঠাৎ মনে হলো পিছন থেকে কেউ আমার অন্য হাতটি খুব শক্তভাবে টেনে ধরল। আগ্রহ নিয়ে আমি অশ্রুসিক্ত চোখে পিছু ফিরে তাকাতেই অনাকাঙ্ক্ষিতভাবে রাফাত ভাইকে দেখতে পেলাম। সঙ্গে সঙ্গেই তরুণ থমকে দাঁড়ালেন। রক্তিম চক্ষুদয়ে পিছু ফিরে তাকাতেই তিনি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা রাফাত ভাইকে দেখতে পেলেন। একই সঙ্গে দুজনের দৃষ্টি মিলে যেতেই রাফাত ভাই দাঁতের দাঁত চেপে তরুণকে বললেন, রিয়াশা আপনার সাথে কোথাও যাবে না, ছেড়ে দিন ওর হাতটা। তরুণ গর্জে উঠলেন। তীক্ষ্ণ গলায় রাফাত ভাইয়ার দিকে প্রশ্ন ছুড়ে বললেন, তুই কে? হ্যাঁ, আমাকে বাধা দেওয়ার? তুই কে? রিয়াশা আমার ওয়াইফ, আমার অধিকার আছে রিয়াশাকে আমার সাথে আমার বাড়িতে নিয়ে যাওয়ার। ভালো হয় যদি তুই আমার ওয়াইফের হাতটা ছেড়ে দিস। অধিকার আছে বলেই যে সর্বক্ষেত্রে জোরপূর্বক অধিকার খাটাতে হবে তার কিন্তু কোনো বাধা ধরার নিয়ম নেই মিস্টার তরুণ। রিয়াশা এখন আপনার সাথে কোথাও যেতে চাইছে না, তাই এই মুহূর্তে রিয়াশার ইচ্ছেকে প্রাধান্য দেওয়াটাই আপনার কর্তব্যের মধ্যে পড়ে। আর স্বামী হয়েছেন বলেই সর্বক্ষেত্রে অধিকার খাটানোটা এবার বন্ধ করুন। মন থেকে মেয়েদের একটু বোঝার চেষ্টা করুন। মেয়েরা যখন না বলে তখন সেটা নাই, না মানে না। বুঝতে পেরেছেন আপনি? তুই যেই হোস না কেন, তোকে আমি রিকোয়েস্ট করে বলছি, আমাদের সাংসারিক ব্যাপারে নাক গলাতে আসিস না প্লিজ। এখানে যা হচ্ছে সবটাই আমাদের স্বামী স্ত্রীর মধ্যেকার ব্যক্তিগত বিষয়। রাফাত ভাই ক্ষিপ্র হয়ে উঠলেন। হ্যাঁচকা টানে তরুণের হাত থেকে আমার হাতটি ছাড়িয়ে তরুণের মুখোমুখি দাঁড়ালেন। রুদ্রাক্ষের ন্যায় লোহিত গলায় তিনি তরুণের দিকে প্রশ্ন ছুঁড়ে বললেন, কোনটা ব্যক্তিগত বিষয়? হ্যাঁ, কোনটা ব্যক্তিগত বিষয়? দুই পরিবারের সবার সামনে, বিশেষ করে গুরুজনদের সামনে দাঁড়িয়ে তাদের রীতিমতো অপমান করে বউকে জোর জবরদস্তি করা এখন ব্যক্তিগত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই, আপনি জানেন না ব্যক্তিগত বিষয় শুধুমাত্র নিজেদের বেডরুম অবধি সীমাবদ্ধ থাকে, চার দেওয়ালের বাইরে বের হয় না। অনর্গল কথাগুলো বলে রাফাত ভাই তেজি চক্ষু জোড়া নিয়ে আমার দিকে তাকালেন। দ্বিগুণ ক্ষিপ্ত হয়ে থাকা তরুণকে কোনো প্রত্যুত্তর করার সুযোগ না দিয়ে তিনি আঙুল নাচিয়ে সশব্দে চিৎকার করে বললেন, তুই রোমে যা রিয়াশা, এই মুহূর্তে তোর পর্যাপ্ত রেস্ট প্রয়োজন। খবরদার, আমি না বলা অবধি তুই রুম থেকে বের হবি না। এখন যা হবে আমি সব সামলে নেব। এত ভয় পাওয়ার কিচ্ছু নেই, এতে কান্না করারও কিছু নেই। ভুলে যাস না, রাফাত এখনো বেঁচে আছে, আগের মতোই তোর পাশে আছে। জীবনের শেষ নিঃশ্বাস অবধি রাফাত চেষ্টা করবে তোর পাশে ছায়া সঙ্গী হিসাবে থাকতে। চোখে দল বেঁধে থাকা অশ্রু জলগুলো লুকিয়ে আমি মাথা দুলিয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালাম। রাফাত ভাইয়ার কথায় মোটামুটি আশ্বস্ত হলাম। কোনো দিকে কালক্ষেপণ না করেই আমি আঁচলে মুখ চেপে এক ছুটে নিজের বেডরুমে এসে প্রবেশ করলাম। তাৎক্ষণিক বিছানায় উপুর হয়ে শুয়ে পড়লাম আমি। বাঁধ ভাঙা অশ্রু জলে নিজেকে ভাসিয়ে চলেছি অবিরত। এই মুহূর্তে তরুণকে বড্ড ভয়ঙ্কর, ছলনাময় এবং দ্বিগুণ রহস্যময় মনে হচ্ছে আমার। কেন জানি না মন বলছে তরুণের এই আমূল পরিবর্তনের পিছনে যত রহস্য আছে সব নির্ঘাত আমার শ্বশুর কিংবা শাশুড়ি মা জানেন। বসার ঘরে তাদের অদ্ভুত দৃষ্টিভঙ্গি দেখেই খানিকটা আঁচ করতে পেরেছিলাম আমি। তবে এর আগে আমার আরও একটি বিষয়ে নিশ্চিত হতে হবে, তা হলো বড় আপু ননদের সাথে পার্সোনালি কথা বলা কিংবা সরাসরি দেখা করা। তাদের মধ্যে আদতেও কোনো সম্পর্ক আছে কিনা বিনা সংকোচে তা জানতে চাওয়া। যদি ওনার কথার আকার ইঙ্গিতে কোনোভাবে বুঝতে পারি যে তাদের উভয়ের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক রয়েছে, তবে ধরে নিতে হবে তরুণ প্ল্যানিং করে আমাকে এই বাড়ি থেকে নিয়ে যেতে চেয়েছিল। সঠিক জায়গায় সত্য কথাটি বলার অপরাধে আমাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করার জন্য। শরীর ক্রমাগত নিস্তেজ হয়ে আসছিল আমার। অতিরিক্ত কান্নার প্রভাবে আঁখিজোড়া জ্বালা পোড়া করতে শুরু করলো। গলা শুকিয়ে শুকনো কাঠে পরিণত হলো। ক্ষুধামন্দা বৃদ্ধি পেয়ে শরীরটিকে অত্যাধিক দুর্বল করে তুলেছিল। সব মিলিয়ে অবস্থা আমার শোচনীয়।
এই মুহূর্তে নিজের জন্য চিন্তা না করলেও আমার অনাগত বাচ্চার জন্য খুব চিন্তা হচ্ছে। নিজেকে অভুক্ত রাখা মানে তো আমার বাচ্চাটিকে অভুক্ত রাখা। বাচ্চার কথা ভাবতেই উদ্বিগ্নতায় নাক মুখ কুঁচকে এলো আমার। আতখোলা দৃষ্টিতে দেয়াল ঘড়ির দিকে উৎসুক দৃষ্টি নিক্ষেপ করতেই দেখলাম ঘড়িতে রাত প্রায় 10টা বাজছে। তরুণের সাথে আমার ঝগড়া হয়েছিল কাল সকাল ঠিক 10টার কাছাকাছি সময়, আর এখন বাজছে রাত 10টা। মাঝখানে মোট 12 ঘন্টার ব্যবধান। বসার ঘরে বর্তমানে ঠিক কি ঘটছে কেন জানি না, তা জানার বিন্দুমাত্র আগ্রহ, কৌতূহল কিংবা ইচ্ছেবোধ জাগ্রত হচ্ছে না আমার। আপাতত পেট ভরে খেয়ে দিয়ে একটু ঘুমোনোটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছি। যাই হয়ে যাক, বাচ্চার জন্য আমাকে স্বার্থপর হতেই হবে, শক্ত হতেই হবে। ক্ষুধামন্দায় শরীর বেগতিক অস্থির হয়ে উঠতেই আমি পেটে হাত রেখে অস্পষ্ট গলায় বিছানায় শুয়ে থেকেই রামিসাকে যতখানি সম্ভব ডাকতে শুরু করলাম। তবে আমার মিহি গলার স্বর হয়তো শোয়ার ঘরের দরজা পেরিয়ে বসার ঘর অবধি পৌঁছাচ্ছে না। তাই তো রামিসা আমার ডাকে সাড়া দিচ্ছে না। জানি না এই মুহূর্তে বসার ঘরে ঠিক কী পরিমাণ জলোচ্ছ্বাস হচ্ছে। আদতেই দুই পরিবারের মধ্যে সব ঠিক আছে কিনা তাও জানি না আমি। তবে খিদের তাড়নায় ছটফট করতে করতে এক পর্যায়ে আমি ঘুমিয়ে গেলাম। সেই ঘুম ভাঙলো আমার মাথায় কারোর আলতো হাতের স্পর্শে। কেউ অতি যত্নে আদরে ভালোবেসে আমার মাথায় হাত বুলিয়ে চলছে। মন তো চাইছিল তার যত্নে আরও একটু ঘুমিয়ে থাকি, তবে দেহের প্রখর অনুভূতিগুলো বোধহয় অচিরেই আমাকে জাগ্রত করতে বাধ্য হলো। কৌতূহল, উচ্ছ্বাস এবং উদ্বিগ্নতা নিয়ে আমি আঁখি পল্লব মেলে ধরতেই দৃষ্টিতে এক রাশ মগ্নতা নিয়ে বসে থাকা রাফাত ভাইকেই দেখতে পেলাম। জাগ্রত অবস্থায় আমাকে দেখা মাত্রই রাফাত ভাই মগ্নতা কাটিয়ে ম্লান হেসে উঠলেন। পুনরায় তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিতেই আমি তাৎক্ষণিক রাফাত ভাইয়ার হাতটি এক ঝটকায় আমার মাথার ওপর থেকে সরিয়ে দিলাম। জায়গা থেকে অনেকখানি সরে এসে আমি বিস্মিত দৃষ্টিতে রাফাত ভাইয়ার দিকে প্রশ্ন ছুড়ে বললাম, কি হলো রাফাত ভাই, এত রাতে তুমি আমার ঘরে কি করছো? ব্যথিত দৃষ্টিতে রাফাত ভাই আমার দিকে তাকালেন। একই দৃষ্টিতে কিয়ৎক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে তিনি অবিলম্বেই বাড়িয়ে রাখা হাতটি গুটিয়ে নিলেন। তাৎক্ষণিক মাথা নুইয়ে তিনি বুকের মধ্যেখানে হাতটি গুজে অপরাধসূচক গলায় প্রত্যুত্তরে বললেন, তোর কিছু প্রয়োজন আছে কিনা জানতে এসেছিলাম। প্রসঙ্গ পাল্টে আমি উৎসাহী গলায় বললাম, তরুণ কি চলে গেছে? মাথা উঁচিয়ে রাফাত ভাই আমার দিকে তাকালেন। কিঞ্চিত মুহূর্ত মৌন থেকে তিনি বেদনাহত দৃষ্টিতে ম্লান হেসে বললেন, কেন, তরুণকে খুব মিস করছিস? নেত্র কোঠরে একটু একটু করে জল ভরাট হতে লাগলো আমার। সঙ্গে সঙ্গেই চোখের জল ছেড়ে দিলাম আমি। কাতর গলায় প্রত্যুত্তরে বললাম, খুব ভালোবাসিস তরুণকে, তাই না? ভালো না বাসলে হয়তো 5 মাসে তার সাথে সংসার করা হতো না, কিন্তু তরুণ তো তোকে ভালোবাসে না। থমকালাম আমি। অশ্রুসিক্ত আঁখি জোড়ায় প্রবল উদ্বিগ্নতা নিয়ে শুধালাম, কে বলল ভালোবাসে না? রাফাত ভাই ক্রুদ্ধ হেসে উঠলেন। ব্যগ্র গলায় বললেন, তুই তো নিজের মুখেই বলছিলি তরুণের অন্য কারোর সাথে সম্পর্ক আছে। মন থেকে বলিনি, আন্দাজের বশে বলেছি। খুব রাগ হচ্ছিল তাই, আর রাগ হলে আমার মাথা ঠিক থাকে না। মুহূর্তের মধ্যেই রাফাত ভাইয়া ঠোঁটের কোণে লেগে থাকা সেই বাঁকা হাসি কোথায় যেন মিলিয়ে গেল। অচিরেই চোয়াল শক্ত হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে তিনি আমার দিকে প্রশ্ন ছুড়ে বললেন, আন্দাজের বশে তরুণকে এভাবে ব্লেম করার কোনো মানে ছিল কি রে আশা? তুই জানিস তোর একটু খামখেয়ালিপনার জন্য তরুণ কতটা কষ্ট পেয়েছে? ডুকরে কেঁদে উঠলাম আমি। অস্পষ্ট গলায় বলতে আরম্ভ করলাম, আমিও তো কম কষ্ট পাইনি রাফাত ভাই। সকালেই তো তরুণ আমায় নিয়ে যা নয় তাই বলে অপমান করলো। আমাকে এবং সন্তানকে মেরে ফেলার কথা পর্যন্ত বলছিল। গায়ে হাত তোলাই শুধু বাকি ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিভাবে পারতাম তার সাথে ভালো ব্যবহার করতে, নিজেকে ঠিক রাখতে, মনকে স্থির রাখতে? রাফাত ভাই তপ্ত শ্বাস চালেন। তেজি দৃষ্টিতে মৌনতা এনে নমনীয় গলায় আমার দিকে প্রশ্ন ছুড়ে বললেন, তাহলে এখন মিস করছিস কেন তাকে? কেন তার জন্য কাঁদছিস? মনকে স্থির করতে পারছিস না? আমাকে প্রত্যুত্তর করার কোনো সুযোগ না দিয়ে তিনি বসা থেকে হঠাৎ উঠে দাঁড়ালেন। ব্যস্ত ভঙ্গিতে প্যান্টের পকেট থেকে ওনার ব্যবহার করা সেলফোনটি আমার হাতে তুলে দিয়ে বললেন, ধর, তরুণের সাথে কথা বলে নে, দেখবি মন শান্ত হয়ে গেছে। দ্রুত বেগে শোয়া থেকে উঠে বসলাম আমি। মৃদু হেসে রাফাত ভাইয়ার হাত থেকে ফোনটি হাতে তুলে নিলাম। দ্বিগুণ উৎসাহিত হয়ে আমি তরুণের নাম্বারে ডায়াল করতেই রাফাত ভাই কেমন যেন গলা জড়ানো স্বরে শুধালেন, খুব বেশি খুশি হয় না যখন প্রিয় মানুষটির সাথে যোগাযোগ করার সুযোগ হয়ে ওঠে? স্ক্রিন থেকে দৃষ্টি উঠিয়ে আমি তাৎক্ষণিক রাফাত ভাইয়ার ব্যথিত দৃষ্টিতে দৃষ্টি মেলালাম। কোনো দিকে কালক্ষেপণ না করেই আমি উচ্ছ্বাসিত গলায় বললাম, খুব খুশি হয়।
বিমর্ষ দৃষ্টিতে রাফাত ভাই আমার দিকে তাকালেন, অতঃপর নাক টেনে ভগ্ন গলায় বলেন, কিন্তু আমার ভাগ্যে এই খুশিটা কখনোই জোটেনি জানিস। আমার মনে বাস করা প্রিয় মানুষটিও কখনো আমার মনের খবর জানতেই পারেনি, কখনো উপলব্ধি করতে পারেনি। আমাকে একটুখানি বোঝার অপেক্ষায় চাতক পাখির মতন কত বছরের পর বছর অবলীলায় কাটিয়ে দিয়েছি আমি। তাকে একটি নজর দেখার প্রতীক্ষায় প্রেম পিপাসু আঁখি জোড়া কত শত রজনী যে চেয়ে চেয়ে কাটিয়ে দিয়েছে সে তখনও জানতেই পারবে না। তাকে নিয়ে স্বপ্নপুরীতে বিশাল রাজ্য করেছিলাম আমি। দীর্ঘ 10 বছর ধরে নিরলস পরিশ্রম করার পর জানতে পারলাম এত অধ্যাবসায়ের ফলে যে রাজ্য আমি রচিত করেছিলাম সেই রাজ্য সহ রাজ্যের রানীও এখন অন্য কারোর হয়ে গেছে। সেই প্রত্যাশিত রাজ্য এখন আর আমার নেই। চোখ বুঝতেও এখন ভয় হয় জানিস। চোখের সহস্র ক্লান্তি ভর করলেও এখন চোখ বুঝতে ভয় হয়। নিজের তৈরি করা রাজ্য আমি দ্বিতীয় কারোর বিচরণ সহ্য করতে পারছি না। হতবম্ব দৃষ্টিতে আমি রাফাত ভাইয়ের গভীর শোকাহত দৃষ্টিতে তাকালাম। নেত্রকোটর জুড়ে অবলীলায় জল চিকচিক করে উঠতেই আমি শুকনো ঢোক গিলে উৎসুক গলায় প্রশ্ন ছুড়ে বললাম, কে সেই রানী রাফাত ভাই যে তোমার ভালোবাসা বুঝল না? রাফাত ভাই থমকালেন, চোখের জল আটকে রাখার অদম্য চেষ্টা করে বিমূঢ় গলায় বলেন, সে আমার ভালোবাসা বোঝেনি বিষয়টা কিন্তু এমন নয়, একটুখানি হলেও বুঝেছিল। কিন্তু কিন্তু কি রাফাত ভাই? আমি ফিরে আসতেই অনেকখানি দেরি করে ফেলেছি। অন্য কাউকে ভরসা করে নিজেই হেরে গিয়েছি। মানুষ চিনতে ভুল করেছিলাম আমি। ভেবেছিলাম পৃথিবীতে হয়তো সবাই আপন। তাৎক্ষণিক রাফাত ভাই পিছু ঘুরে দাঁড়ালেন। নেত্রকোটরে জমে থাকা বিন্দু বিন্দু অশ্রুকণাগুলোকে দুহাত দ্বারা মুছে তিনি নির্লিপ্ত গলায় বললেন, তরুণের সাথে কথা বল তুই, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। প্রত্যুত্তর করার সুযোগ দিলেন না তিনি। অন্তদন্ত হয়ে ঘর থেকে প্রস্থান নিলেন। নির্লিপ্ত নির্বিকার দৃষ্টিতে কিছুক্ষণ লোকটি যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম আমি। কে সেই রানী? কাকে ভরসা করে রাফাত ভাই ঠকেছেন? বিষয়গুলো যেন আমার কাছে ধাঁধার মতন মনে হচ্ছিল, যার উত্তর হয়তো আমাকে নিজেই খুঁজে বের করতে হবে। আপাতত বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেলে আমি পুনরায় ফোনের স্ক্রিনের দিকে দৃষ্টি বোলালাম। তরুণের নাম্বারে কল ঢুকতেই ওপাশ থেকে তরুণ সঙ্গে সঙ্গে কলটি তুলে নিলেন। কম্পিত গলায় তিনি অনর্গল বলতে আরম্ভ করলেন, কে? রিয়াসা? আমি জানতাম তুমি কল করবে, তাই তো তোমার প্রতীক্ষায় এখনো আমি না ঘুমিয়ে জেগে আছি। শুনুন, আমার সাথে নাটক করবেন না, একদম না। এই বাড়িতে আসার পর থেকেই আপনি আমার সাথে ক্রমাগত নাটক করে আসছেন। এতই যেহেতু ভালোবাসেন, তাহলে সকালে আমার সাথে এমন খারাপ আচরণ করলেন কেন? কেন বললেন আমাদের বাচ্চাটাকে নষ্ট করে দিতে, আমাকে মুক্তি দিতে? যে বাচ্চাটা আপনার নয়, বাচ্চাটা আমার পাপের ফল। বিশ্বাস করো রিয়াসা, আমি তোমার সাথে সকালে কিরূপ ব্যবহার করেছি, তোমাকে কতটা হার্ট করেছি, কি থেকে কি বলেছি, কিছুই মনে নেই আমার। জ্ঞান তো আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারি না রিয়াসা, আমার দ্বারা তা কখনোই সম্ভবই না। তুমি তো আমাকে চেনো রিয়াসা, 2 বছর সম্পর্কের পর আমরা ভালোবেসে বিয়ে করেছি। এত বছরেও তুমি আমাকে চিনতে পারোনি বলো? এক সেকেন্ড, 2 বছরের সম্পর্কের পর আমরা বিয়ে করেছি মানে? কি বলতে চাইছেন আপনি? বিয়ের আগে তো আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না, আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। বন্ধুরা, এখানে কি কোনো রহস্যের গন্ধ পাচ্ছেন আপনারা? কি এমন সত্যতা লুকিয়ে আছে তরুণের মধ্যে? পরের ঘটনাটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।